বন্ধুরা, দেখতে পাচ্ছ এখন আমি একটি অন্নপূর্ণা ফর্ম দেখাচ্ছি। অন্নপূর্ণা যোজনা রাজ্য সরকারের নতুন একটি প্রকল্প, সেটা রয়েছে অন্নপূর্ণা যোজনা, যেটা সেই ফর্ম নিয়ে আমি বসেছি। তো এটা শুধুমাত্র এখন অনলাইনেই ফিল আপ হচ্ছে না, আর বাকি অফলাইনে পূরণ করে বিডিও অফিস কিংবা আপনার নিকটবর্তী এসডিও অফিসে জমা করতে পারেন। পরবর্তীকালে অনলাইনের অপশান আসবে, আশা করি 1 তারিখের মধ্যে চলে আসবে। তো এখন আমি এই ফর্মটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি, কিভাবে পূরণ করা যাবে সেই নিয়ে আমি আলোচনা করছি। তো লেখা দেখতে পেয়েছো যে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম, অর্থাৎ অন্নপূর্ণা যোজনার জন্য যে প্রকল্প, সেই প্রকল্পের জন্য যে ফর্মটা, সেই ফর্মটা এটা। তো পরিষ্কার লেখা রয়েছে প্রতিটি বিভাগে টিক বা চেক বক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। তো আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার দেওয়া রয়েছে, প্রতিটি বিভাগ পূরণ করতেই হবে, মানে এর টোটাল 12টি পেজ রয়েছে, সেই 12টি পেজ পুরোটাই পূরণ করতে হবে। এবার কি রয়েছে, বিভাগের ক্ষেত্র, বিকল্প বা ইনপুট এবং নির্দেশনা। তো কয়ে কি রয়েছে, পারিবারিক পরিচয়। একে কি, পরিবারের প্রধানের নাম, হেড অফ দ্য ফ্যামিলি যেটাকে বলা হয়, সেটা পুরো নাম এখানে লিখতে হবে, পুরো নাম লিখতে হবে এখানে। আধার কার্ড অনুযায়ী, আধার কার্ডে ঠিক যেভাবে লেখা রয়েছে সেই অনুযায়ী এটা লিখতে হবে। তারপর কি, জন্ম তারিখ, দিন মাস বছর, ডেট, মান্থ এবং ইয়ার অনুযায়ী যে ফরম্যাট সেটা লিখতে হবে এখানে। এরপরে কি রয়েছে, পরিবারের প্রধানের লিঙ্গ, অর্থাৎ আপনার পরিবারের যে প্রধান রয়েছে তার লিঙ্গ কি, মেল, ফিমেল বা অন্যান্য যেটা রয়েছে সেটা আপনি লিখবেন। পরিবারের প্রধানের আধার নম্বর, অর্থাৎ আপনার পরিবারের যে প্রধান রয়েছে, হেড অফ দ্য ফ্যামিলি, তার আধার নম্বর যেটা রয়েছে এখানে লিখতে হবে। এবারে হচ্ছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, অর্থাৎ আপনার পরিবারের যে হেড অফ দ্য ফ্যামিলি বা পরিবারের যে যারা রয়েছে, ডিজিটাল রেশন কার্ড যদি থাকে সেটার নম্বর এখানে লিখতে হবে। এবার কি না, পরিবারের সদস্য সংখ্যা, পরিবারের মোট সদস্য সংখ্যা, অর্থাৎ আপনার পরিবারে যদি মা, বাবা, ভাই, বোন, কাকু, কাকিমা যদি একসঙ্গে থাকে তখন সেটা লিখতে হবে, অথবা বাবা মা, ভাই বোন, দাদু ঠাকুমা মিলে সংখ্যায় শুধুমাত্র এখানে লিখতে হবে, বলাই আছে শুধুমাত্র সংখ্যায়। কারা থাকেন সেটা লেখার প্রয়োজন নেই, শুধুমাত্র সংখ্যায় নামটা, সংখ্যাটা লিখতে হবে। এবার হচ্ছে ঠিকানা, আপনার যে স্থায়ী ঠিকানা রয়েছে সেটাকে লিখতে হবে। স্থায়ী ঠিকানা বলতে আপনার এই জায়গাটায় পূরণ করতে হবে, সেটা আপনার গ্রাম, গ্রাম, পোস্ট, থানা, জেলা ইত্যাদি এখানে লিখতে হবে। এরপর কি রয়েছে, যোগাযোগের নম্বর, অর্থাৎ আপনার পরিবারের প্রধানে বলাই রয়েছে এখানে বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল নম্বর, অর্থাৎ আপনার হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন ওনার যদি ফোন থাকে এবং সেটা আধার নম্বরের সাথে যেন লিঙ্ক থাকে, সেই কথাটাই এখানে লিখতে হবে, পরিষ্কার বলা রয়েছে এখানে লিখবেন ফোন নাম্বার। আচ্ছা, এরপরে কি রয়েছে, নয়ে রয়েছে কি না, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকলের সদস্য। এখানে বলা হয়েছে কি না, পরিবারের সকল সদস্যদের তথ্য চাইছে। ঠিক আছে, সদস্য সংখ্যা 1, হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন তার তথ্য প্রথম লিখতে হবে, এরপর পরিবারে যারা রয়েছে প্রত্যেকের এখানে তথ্যগুলো পরপর 1, 2 করে লিখতে হবে। আমি পরের পেজে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, এবার এখানে আরও একটি বলা রয়েছে যে বয়স 5 বছরের কম হলে আধার নম্বর নম্বর এনে চিহ্নিত করুন, আধার এনে চিহ্নিত করুন। ঠিক আছে, আর অন্নপূর্ণা যোজনার আবেদন করা হচ্ছে, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে হ্যাঁ কি না, ঠিক আছে, এরকম সেটাও টিক চিহ্ন এখানে দিতে হবে। এবার কি রয়েছে, আমি পরের পেজে চলে যাচ্ছি, এটা 1 নম্বর পেজে আপনারা দেখতে পাচ্ছেন, এবার 2 নম্বর পেজে চলে যাচ্ছি। আমরা ওই নাম, পরিবারের নাম, প্রত্যেকের অ্যাড্রেস যেটা, সেটা 9 নম্বর কলামে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আমরা চলে যাচ্ছি 9 নম্বরের 1, 2, 3, 4 করে পরপর রয়েছে 5 জন পর্যন্ত। এরপরে চলে যাচ্ছি 10 নম্বর কলামে রয়েছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, সেটা নগদ অর্থ স্থানান্তরের জন্য। অর্থাৎ এখানে বলা হয়েছে যে পরিবারের যিনারা 18 বছরের ঊর্ধ্বে আছে, প্রাপ্তবয়স্ক মানে পরিষ্কার বলা হয়েছে প্রাপ্তবয়স্ক, তো আপনারা জানেন যে প্রাপ্তবয়স্ক মানে 18 বছর, 18 বছরের ঊর্ধ্বে যিনারা রয়েছে প্রত্যেকের তথ্য হেড অফ দি ফ্যামিলি প্রথম লিখতে হবে, এরপরে যিনারা রয়েছেন প্রত্যেকের 1, 2, 3, 4 করে 5 পর্যন্ত দেওয়া রয়েছে। ডিবিটি লিঙ্ক জন্য আধার নিযুক্ত মোবাইল নম্বর, আধার লিঙ্কযুক্ত অ্যাকাউন্ট নম্বর প্লাস সেটা দিতে হবে এখানে। এবার চলে যাচ্ছে কি 11 নম্বর কলামে, এখানে রয়েছে এপিক, হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য।
ভোটার তালিকা অংশ নম্বর সহ। এখানে বলা আছে আপনার এটা পূরণ করার জন্য কি লাগবে না, ভোটার তালিকা লাগবে, অংশ নম্বর সহ দিতে হবে। এপিক মানে ভোটার নম্বর, যেটা এপিক কার্ড বলা হয়, ভোটার কার্ড এপিক কার্ড একই কার্ড। তো এখানে বলা আছে হেড অফ দ্য ফ্যামিলি এপিক নম্বর, বিধানসভা ক্ষেত্র অংশ নম্বর। প্রথমে 1 নম্বর সদস্য এই করে 1 2 3 4 করে, অর্থাৎ এখানে কি লিখতে হবে, এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ডের নম্বর, বিধানসভা ক্ষেত্র, ধরুন আমার বিধানসভা নন্দীগ্রাম 210 বিধানসভা, এবং অংশ নম্বর আমার ধরুন 33 নম্বরের অংশ, সেটা এখানে লিখতে হবে। তো এই করে 1 2 3 4 যতগুলো রয়েছে প্রত্যেকটা এরকম লিখতে হবে। এরপরে চলে যাচ্ছি বিভাগ। 12 নম্বর কলামে রয়েছে বিভাগ, অর্থাৎ আপনি কোন শ্রেণীভুক্ত রয়েছেন, মানে জেনারেল, এসসি এসটি ওবিসি যে গুলো থাকে সাধারণত। আবার নতুন একটা সরকারি সংযোজন ছিল ইডব্লিউএস, অর্থাৎ আর্থিকভাবে দুর্বল শ্রেণী যারা যারা তাদের ইডব্লিউএস শ্রেণীভুক্ত করা হয়েছিল, সেটা লিখতে হবে। ঠিক আছে, এই কলামগুলো সেটা আপনাকে টিক চিহ্ন দিতে হবে, পরপর রয়েছে। আপনি সংরক্ষিত অসংরক্ষিত যা তথ্যগুলো রয়েছে এখানে আপনি দেবেন। এরপরে রয়েছে রেশন কার্ডের ক্ষয়ে কি, রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি। একে রয়েছে কি, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি হ্যাঁ থাকে হ্যাঁতে টিক চিহ্ন দেবেন, যদি না থাকে নাতে টিক চিহ্ন দেবেন। এরপর চলে যাচ্ছি 2 নম্বর কলামে, যদি হ্যাঁ হয়, অর্থাৎ আপনার রেশন কার্ড যদি থাকে হ্যাঁ লিখেন, তবে তার ধরন কি। রেশন কার্ডের এই ধরন রয়েছে AAY, PHH, SPHH, RKSY1, RKSY2, এইগুলো রয়েছে, সেগুলো আপনাকে টিক চিহ্ন দিতে হবে যদি যে কোনো একটার মধ্যে। এরপরে কি, পরিবারের রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কি না, হ্যাঁ কি না সেটা আপনাকে লিখতে হবে। এরপরে গয়ে কি রয়েছে, গয়ে রয়েছে সম্পদ, অর্থাৎ সম্পদ যেটা আমরা বলে থাকি সম্পদ, অর্থাৎ আর্থিক দিক থেকে যে জিনিসগুলো সেইগুলোর কথা বলা হয়েছে। তো হচ্ছে আপনার বাড়ি, আপনার বাড়ির ধরন, আপনার বাড়ির ধরন কী ধরনের বাড়ি রয়েছে, সেটা এখানে উল্লেখ করতে হবে। আপনার পরিষ্কার এখানে বলা হয়েছে আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে, মানে 3টি কোঠিযুক্ত বাড়ি, সেটার কথাই বলা হয়েছে এখানে মূলত, হ্যাঁ কি না লিখতে হবে। আচ্ছা, তারপর বলেছে 2 নম্বর কলামে বলেছে সম্পদের পারিবারিক জমির মালিকানা, অর্থাৎ আপনার পরিবারের যে জমি রয়েছে সেটা জমির মালিকানা হ্যাঁ কি না যদি লিখতে হবে। এখানে বলা হয়েছে রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি এবং ROR হালনাগাদ তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপি, এটা হয়তো জমা করতে হবে। প্রথম হ্যাঁ কি না, যদি হ্যাঁ হয় তবে হচ্ছে এই জিনিসগুলো লাগবে। এরপর চলে যাচ্ছি পরের পৃষ্ঠা, পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে, অর্থাৎ আপনার পরিবারের টোটাল জমি কত রয়েছে সেটা শতকে লিখতে হবে, কত ডিসিমাল সেটা শতকে লিখতে হবে। এরপরে রয়েছে যানবাহন, আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, অর্থাৎ 4 চাকার গাড়ি মোটর চালিত মানে ইঞ্জিন চালিত ভ্যান যেগুলো বলা হয় সেগুলো রয়েছে কিনা। অর্থাৎ অবাণিজ্যিক মানে আপনি পারিবারিক ব্যবহার করার জন্য, মানে মালবাহী যেগুলো নয় সেগুলোর কথা বলা হয়েছে, অর্থাৎ লরি বা যেগুলো রয়েছে লরি জাতীয় সেগুলো নয়, অর্থাৎ প্যাসেঞ্জার বাহিত, ঠিক আছে, যেগুলো মানুষ ব্যবহার করবে এদিক ওদিক যাতায়াতের জন্য সেগুলোর কথা বলা হয়েছে। যদি হ্যাঁ হয় হ্যাঁ লিখতে হবে, টিক চিহ্ন দিতে হবে, যদি না হয় তার টিক চিহ্ন দিতে হবে। যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করতে হবে, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর আপনাকে লিখতে হবে। এরপর রয়েছে 5-এ কি রয়েছে, পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বীমা, অর্থাৎ আপনার পরিবারে যদি স্বাস্থ্য বীমা করা থাকে, হেলথ বীমা যেটা বলা হয়, জীবন বীমা নয়, এখানে বলা হচ্ছে হেলথ বীমা। হেলথ বীমা যদি থাকে হ্যাঁ লিখবেন, তবে সরকারি না বেসরকারি সেটাও লিখতে হবে। এবং পরপর 1 2 3 জন সদস্য এবং তার কী হয়েছে 4 জন 5 জন সদস্যের তালিকা রয়েছে, এবং সেখানে কি বলা হয়েছে না বীমার সাম অ্যাসিওর্ড কত রয়েছে, যদি সরকারি হয় টিক চিহ্ন, বেসরকারি হয় টিক চিহ্ন দেবেন। বীমার রাশি বা অঙ্ক সেটা হচ্ছে প্রিমিয়ামের বিবরণও দিতে হবে, সেটা আপনি প্রিমিয়ামের বিবরণ, অর্থাৎ আপনি ইয়ারলি, হাফ ইয়ারলি, মান্থলি, কোয়ার্টারলি কোন মোডে প্রিমিয়াম প্রদান করেন সেটা দিতে হবে, কত বছর প্রিমিয়াম নেন সেটাও দিতে হবে। এরপর রয়েছে আয় বা পেশা, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, পেন বা পি ট্যাক্স, অর্থাৎ এখানে বলা হচ্ছে আয়কর ট্যাক্স, অর্থাৎ সরকারের যে আয়কর ট্যাক্স রয়েছে, ইনকাম ট্যাক্স যাকে বলা হয়, সেটা দেয় ইয়েস অর নো, হ্যাঁ কি না সেটা লিখতে হবে। পরিবারের সদস্যের প্যান কার্ড
নম্বর যদি থাকে, পরিবারের প্রত্যেকের এখানে বলা হয়েছে যদি হ্যাঁ থাকে তাহলে 1 2 3 4 করে প্যান কার্ডের নম্বর সহ এখানে নাম এবং প্যান কার্ডের নম্বর উল্লেখ করতে হবে। এরপর চলে যাচ্ছি পরের পেজে। কর্মসংস্থানের ধরন। কর্মসংস্থানের ধরনে রয়েছে কি না পরিবারের প্রধান হেড অফ দ্য ফ্যামিলি কোন কাজের সঙ্গে যুক্ত, সরকারি ক্ষেত্র, বেসরকারি ক্ষেত্র, বেতনভুক্ত কর্মচারী, অসংগঠিত, সংগঠিত ক্ষেত্র, স্বনিযুক্ত, এর সমস্ত রয়েছে, পরিযায়ী শ্রমিক, বেকার, অন্যান্য। সবচেয়ে উপযুক্ত ঘরে ঠিক চিহ্ন দিন বলা রয়েছে। এর মধ্যে কোনটা ঠিক একটি হবে সেটা ঠিক চিহ্ন দিতে হবে। যদি প্রয়োজনীয় নথি থাকে যে ঘোষণা জমা দিতে হবে। এরপর চলে যাচ্ছি কি না এরপর 1 2 3 4 করে এরকম সদস্য সংখ্যা 5টা রয়েছে। এরপরে 4 নম্বর পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা। ধরুন উদাহরণ বলা যায় যে আপনার এরপর চলে যাচ্ছি পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যর সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য সংখ্যা। এখানে কি বলা হয়েছে না বলা হয়েছে কি না যদি ধরুন আপনার বাড়িতে আপনার বাবা মা শিক্ষিত, তাদের বয়স 18 ঊর্ধ্বে এবং আপনার বয়সও 18 ঊর্ধ্বে নিশ্চয়ই, তাহলে ওই প্রাপ্তবয়স্ক অর্থাৎ যদি আপনার ভাই বোন ছোট ভাই বোন থাকে সেখানে কিন্তু লিখতে হবে না। যদি আপনার বয়স থাকে 18-র ঊর্ধ্বে এবং তাদের শিক্ষাগত যোগ্যতা এবং আপনার ধরুন দাদু ঠাকুমা রয়েছে তারা অশিক্ষিত সেটাও লিখতে হবে। শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য, এটা অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য, টোটাল সংখ্যাটা এখানে কাউন্ট করে লিখতে হবে। এবার কি না পরিবারের প্রধান শিক্ষিত অশিক্ষিত সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, আপনার হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন তার তথ্য এখানে দিতে হবে। এবার রয়েছে সদস্য সংখ্যা 1 শিক্ষিত অশিক্ষিত, এরপরে আপনার যে টোটাল কতজন সদস্য রয়েছে তার তথ্যটা দিতে হবে। এরপরে কি বলা হয়েছে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ বা বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক। অর্থাৎ বলা হচ্ছে আপনার পরিবারের থেকে পূর্বে কিংবা বর্তমান যদি কোনো সদস্য সরকারি কোনো পদে নিযুক্ত ছিলেন অথবা আছেন সেই তথ্য দিতে হবে। এরপরে কি না কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী অর্থাৎ কোনো পেনশনের আওতায় রয়েছে কিনা আপনার পরিবারে, যদি থাকে তার ঠিক চিহ্ন দিতে হবে হ্যাঁ অথবা না। ব্যাস। কোনো সদস্য কি জিএসটি অধীনে নিযুক্ত, আপনার ধরুন বাড়িতে কোনো ব্যবসা হয় বড় ব্যবসা সেখানে জিএসটি রয়েছে, সেক্ষেত্রে আপনাকে হ্যাঁ কি না দিতে হবে। যদি থাকে এটা জিএসটি নম্বর দিতে হবে। এরপরে কি রয়েছে পরিবারের মোট বার্ষিক আয় টাকায়, ধরুন আপনার পরিবারের সব মিলিয়ে ইনকাম হয় 1 লক্ষ টাকা, সেটা আপনাকে লিখতে হবে। কিভাবে উদাহরণ ধরুন আপনি ইনকাম করেন 50,000 টাকা, আপনার বাবা ইনকাম করে 20,000, আপনার মা ইনকাম করে 30,000, এই নিয়ে টোটাল হচ্ছে 1 লাখ টাকা, সেটা সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে 1 লক্ষ টাকা। এরপরে অন্যান্য পরিচয় কি সিএএ তে আবেদন, অর্থাৎ কিছুদিন আগে যেটা হয়েছিল সিএএ সেটা তথ্যগুলো দিতে হবে আপনাকে। এখানে বলা রয়েছে কি না প্রযোজ্য নয়, যদি হয় তাহলে আবেদন করা হয়েছে হ্যাঁ, আবেদনের নম্বর, ইস্যু করা হয়েছে হ্যাঁ, ইস্যু সার্টিফিকেট নম্বর, এগুলো দিতে হবে। এরপর চলে যাচ্ছি পরের পেজে। এরপরে কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে মুখ্যমন্ত্রী ছিলেন ওনার আমলে যে সমস্ত প্রকল্পগুলো চালু হয়েছিল তার মধ্যে কিষাণ ক্রেডিট কার্ড ছিল, তারপর বলুন স্টুডেন্ট ক্রেডিট কার্ড, শিল্পী ক্রেডিট কার্ড যেগুলো রয়েছে, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, এই যে ক্রেডিট কার্ডগুলো চালু হয়েছিল সেই ক্রেডিট কার্ডগুলোর সম্পর্কে তথ্য চাইছে, সেগুলো আপনাকে দিতে হবে পরিবারের প্রধান এছাড়া অন্যান্য যারা রয়েছে তাদের, ঠিক আছে, সেগুলোকে দিতে হবে। এরপর রয়েছে এসআইআর এ 2026-এর নাম বাদ পড়ে থাকলে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা সেটাও দিতে হবে। এরপর সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, আপনার পরিবারে যে সকল শিশু রয়েছে 18 বছরের নিচে যদি বলা যায় তাদের হচ্ছে তথ্যগুলো এই পরপর দিতে হবে। কোন স্কুলে এই ধরুন শিশুর নাম রয়েছে, শ্রেণী রয়েছে, বিদ্যালয় কোন বিদ্যালয়ে পড়ে, বিদ্যালয়টি কী ধরনের, সরকারি আধা সরকারি বা বেসরকারি, স্বীকৃত মাদ্রাসা, অন্যান্য মাদ্রাসা, অন্যান্য ইত্যাদি লিখতে হবে, ঠিক আছে, সেটাও বলা রয়েছে। এরপর চলে যাবেন
1, 2, 3, 4 করে ওরই বিদ্যালয়ের তথ্য। এরপরে রয়েছে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। আপনার বাড়িতে যদি ছোট্ট শিশু থাকে যাদের টিকাকরণ দেওয়া হয়, অর্থাৎ পোলিও টিকা যাকে বলা হয়, ICDS থেকে বা আশা দিদিমণি যারা রয়েছেন ওনারা যে টিকাকরণ করেন সেই সম্পর্কেই বলা রয়েছে যে হ্যাঁ, শিশু টিকাকরণ শুরু হয়েছে বা সম্পন্ন হয়েছে, টিকাকরণ করা হয়নি, এভাবে প্রত্যেকটা 4 জন শিশুর তথ্য বলা রয়েছে। আপনার বাড়িতে যদি শিশু থাকে তবে আপনি এটা পূরণ করবেন, নাহলে করবেন না। এরপর রয়েছে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। আপনি কি কোনো সরকারি প্রকল্পের আওতায় সুবিধা পাচ্ছেন ডিবিটি লিঙ্কের মাধ্যমে? সেটা যদি হ্যাঁ হয় তাহলে লিখবেন তা প্রকল্পের নাম, এই প্রকল্পটা আপনি নিজে। আচ্ছা, এরপরে বলা রয়েছে কোন প্রকল্প পাচ্ছেন সেখানে প্রত্যাহার করতে চান হ্যাঁ কি না। অর্থাৎ আপনি ধরুন কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতেন, তাহলে এখানে ইনপুটে লিখবেন আপনি কৃষক বন্ধু প্রকল্পে টাকা পান, ধরুন এখানে লিখবেন কৃষক বন্ধু, তারপরে হ্যাঁ লিখবেন প্রত্যাহার করতে চান হ্যাঁ কি না। বা ধরুন আপনি PM কিষাণের পান, কি আপনি কন্যাশ্রী পান, ঠিক আছে। এই সমস্ত যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো পরপর আপনি প্রকল্প সদস্য সংখ্যা অনুযায়ী লিখে যাবেন। এরপরে কি বলা রয়েছে না, এরপরে বলা রয়েছে 2 নম্বরে এটা গুরুত্বপূর্ণ, বাদ দেওয়া হলে কারণ ব্র্যাকেটে রয়েছে অফিসার কর্তৃক পূরণীয়। অর্থাৎ এই কলামটা আপনাকে পূরণ করতে হবে না। যদি বাদ দেওয়ার হয় অফিসারই, মানে যিনি আপনার ফর্মটি ভেরিফাই করবেন উনি আপনার এই তথ্যটা, এই ছকটা পূরণ করবেন। এবার রয়েছে ঘোষণা ও সম্মতি, অর্থাৎ আপনি সেলফ ডিক্লারেশন যেটা বলা হয় তাকে। এই মর্মে আমি ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সম্মত, ঠিক আছে, এই ফর্ম যাচাইয়ের যোগ্য। এটা আপনাকে টিক চিহ্ন দিতে হবে সম্মত বলে। এরপরে রয়েছে কি, এরপরে রয়েছে বিভাগের ক্ষেত্রে রয়েছে সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ আমি যে সকল তথ্য দিয়ে এই পুরো ফর্মটা পূরণ করলাম সেটা সমস্ত তথ্যই সঠিক। এটা যদি আমি ভুল দিয়ে থাকি তাহলে এই প্রকল্পগুলো থেকে আমি যে সমস্ত সুবিধা পাচ্ছি সেটা বন্ধ হয়ে যেতে পারে। আমি এটা সম্মতি দিচ্ছি, তারপরে এখানে স্বাক্ষর করছি, ঠিক আছে। এটা নিজের স্বাক্ষর হবে, অর্থাৎ যিনি এই ফর্মটা পূরণ করছেন, ঠিক আছে, যিনি এই ফর্মটা পুরো অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করছেন তিনি এখানে স্বাক্ষর করবেন, ঠিক আছে। এরপরে কি, এটা সরকারি শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, এখানে আপনাকে পূরণ করার প্রয়োজন নেই, ঠিক আছে। এটা অফিসার যিনি ফর্মটা রিসিভ করবেন তিনি এটা পূরণ করে আপনাকে এই রিসিপ্টটি কেটে দেবেন, ঠিক আছে। এই পর্যন্ত এটা হচ্ছে সম্পূর্ণ লক্ষ্মী ভাণ্ডার সংক্রান্ত ফর্ম ফিল আপের তথ্য। যেটা লক্ষ্মী ভাণ্ডার ছিল সেটাকে মাফ করবেন, এটা লক্ষ্মী ভাণ্ডার নয়, এটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। লক্ষ্মী ভাণ্ডার থেকে ট্রান্সফার হয়ে এটা অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার হয়েছে নামটি। ওকে, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি ফর্মটা পূরণ করা কীভাবে করতে হবে সেটা তথ্য আমি বুঝতে পেরেছি। যদি অসুবিধা হয় কমেন্ট সেকশনে বলবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।